আচ্ছা, একটা খুব পরিচিত দৃশ্য ভাবা যাক। স্কুলের টিফিনের ঘণ্টা বাজল, বা ধরুন দিন শেষে বাড়ি ফেরা হলো, আর ছেলে মেয়েরা খুব তাড়াহুড়ো করে খাচ্ছে। মনে হচ্ছে যেন একটা দৌড় প্রতিযোগিতা চলছে। হুম, একদম পরিচিত দৃশ্য। কেউ হয়তো বন্ধুদের সাথে কথা বলতে বলতে খাচ্ছে, কেউ আবার মোবাইলের দিকে তাকিয়ে। ঠিক তাই। আর এই ব্যাপারটা এতটাই স্বাভাবিক যে আমরা হয়তো কখনো ভেবেও দেখি না। মানে এই যে দ্রুত খাবার অভ্যাস, এটা কি ওদের শরীর বা পড়াশোনার ওপর কোনো খারাপ প্রভাব ফেলছে অজান্তেই? আজকের আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু ঠিক এইটাই। আমরা যে সোর্সটা নিয়ে কথা বলছি, দ্য সায়েন্স অফ স্লো ইটিং ফর স্টুডেন্টস, সেটা এই খুব সাধারণ একটা অভ্যাসের পেছনের বিজ্ঞানটা তুলে ধরেছে। আর এর প্রভাবগুলো বেশ অবাক করার মতো। তার মানে আমাদের আজকের উদ্দেশ্য শুধু ক্ষতিগুলো জানা নয়? না, শুধু তা নয়, বরং এর গভীরে গিয়ে বোঝা কেন এমনটা হয় আর কিভাবে খুব সহজ কিছু কৌশল দিয়ে এই অভ্যাসটা বদলে ফেলা যায়, যা একজন শিক্ষার্থীর জীবনে হয়তো ধারণার চেয়েও বড় পরিবর্তন আনতে পারে। তাহলে চলুন বিষয়টার গভীরে প্রবেশ করা যাক। সোর্সটা তো শুরুতেই দ্রুত খাওয়ার 5টা প্রধান ক্ষতির কথা বলছে। হ্যাঁ, 5টা। সবচেয়ে সহজে যেটা বোঝা যায় সেটা দিয়েই শুরু করি। ওজন বৃদ্ধি। তথ্যটা বেশ সোজা সাপটা, তাই না? হুম। যখন খুব দ্রুত খাওয়া হয়, পেট ভরে যাওয়ার সংকেতটা মস্তিষ্কে পৌঁছানোর সময়ই পায় না। আর তার আগেই প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া হয়ে যায়। যার ফলে শরীর প্রায় 10 থেকে 15% বেশি ক্যালোরি গ্রহণ করে। এখন 10-15% শুনতে হয়তো প্রথমে খুব বেশি মনে হচ্ছে না। কিন্তু প্রতিদিন এটা হতে থাকলে বছরের শেষে এর প্রভাবটা কিন্তু বিশাল। আচ্ছা, এর পেছনের বিজ্ঞানটা কি? মানে পেট ভরা আর মস্তিষ্কের সংকেত পাওয়ার মধ্যে এই যে ব্যবধান, এটা কেন হয়? এটা বেশ মজার একটা ব্যাপার। আমাদের পাকস্থলী যখন খাবারের চাপে একটু প্রসারিত হয়, তখন সে কিছু হরমোন নিঃসরণ করে। হরমোন? হ্যাঁ, সেই হরমোনগুলোই মস্তিষ্কে একটা সংকেত পাঠায় যে আমার পেট ভরে গেছে। আচ্ছা। কিন্তু এই পুরো প্রক্রিয়াটা, মানে হরমোন নিঃসরণ হওয়া, রক্তে মিশে মস্তিষ্কে পৌঁছনো এবং মস্তিষ্কে সেটা বুঝে সন্তুষ্টির অনুভূতি তৈরি করা, এতে সময় লাগে। এতে প্রায় ২০ মিনিটের মতো সময় লাগে। অনেকটা পুরনো দিনের চিঠি পাঠানোর মতো। বার্তাটা ঠিকই পৌঁছায়, কিন্তু একটু সময় নিয়ে। 20 মিনিট? তার মানে একজন শিক্ষার্থী টিফিনের জন্য যে 15 মিনিট সময় পায়, তার মস্তিষ্ক তো জানতেই পারছে না যে তার পেট ভরে গেছে। ঠিক তাই। সে হয়তো ভাবছে তার আরও খিদে পেয়েছে, কিন্তু আসলে তার শরীর ততক্ষণে যথেষ্ট শক্তি পেয়ে গেছে। অজান্তেই অতিরিক্ত খাওয়া হয়ে যায়। বুঝলাম। এই তো গেল মস্তিষ্কের কথা। কিন্তু পাকস্থলীর কি অবস্থা? দ্রুত খাওয়ার চাপটা কি সরাসরি হজমের উপর পড়ে? চমৎকার প্রশ্ন। আর এখানেই দ্বিতীয় ক্ষতিটা চলে আসে, হজমের সমস্যা। ওহ! হজমের প্রক্রিয়াটা কিন্তু পেট থেকে শুরু হয় না, শুরু হয় মুখ থেকে। মানে চিবানোর সময়। একদম। খাবার চিবানোর সময় সেটা ছোট ছোট কণায় ভাঙে এবং লালার সাথে মেশে। এই লালার মধ্যেই এনজাইম থাকে, যা শর্করা ভাঙার কাজ শুরু করে দেয়। কিন্তু দ্রুত খেলে তো এই ধাপটাই ঠিকমতো হয় না। ঠিক। আমরা এই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটাই এড়িয়ে যাই। বড় বড় টুকরো সোজা পেটে চলে যায়, যা হজম করতে আমাদের পরিপাকতন্ত্রের উপর অনুসন্ধান চাপ সৃষ্টি হয়। আর এর ফলেই তাহলে সেই অস্বস্তিকর লক্ষণগুলো দেখা দেয়। সোর্সে যেমন বলা হয়েছে, গ্যাস, পেট ফোলা, বুক জ্বালা। এমনকি কোষ্ঠকাঠিন্য পর্যন্ত হতে পারে। আমি ভাবার চেষ্টা করছি একজন শিক্ষার্থীর জন্য এটা কতটা বিরক্তিকর। হয়তো একটা কঠিন ক্লাস চলছে, ধরুন গণিত বা বিজ্ঞান, আর তখন পেটের ভেতর অস্বস্তি। মনোযোগ ধরে রাখা তো প্রায় অসম্ভব হয়ে পড়বে। একদম। এটা একটা ডমিনো এফেক্টের মতো। প্রথম ডমিনোটা হলো ঠিকমতো না চিবানো। ওটা যখন পড়ে, তখন তার পরেরগুলো, মানে পাকস্থলীর ওপর চাপ, অ্যাসিডের ভারসাম্যহীনতা, সব একে একে পড়তে শুরু করে। ফলে শুধু শারীরিক কষ্টই নয়, পড়াশোনার মানও সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই তো গেল তাৎক্ষণিক সমস্যাগুলোর কথা। আচ্ছা, এই সমস্যাগুলো তো বিরক্তিকর, কিন্তু হয়তো সামলে নেওয়া যায়। কিন্তু সোর্সটি পড়ার সময় আমি একটা জায়গায় এসে একেবারে চমকে গেছি। কোন জায়গাটা? কিছু দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির কথা বলা হয়েছে, যা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে জাপান আর চীনে যে গবেষণাটার কথা বলা হয়েছে, হ্যাঁ, ওই গবেষণাটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে বলা হয়েছে যারা খুব দ্রুত খায় তাদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় 2.5 গুণ বেশি। 2.5 গুণ। হ্যাঁ।
এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং কিছুটা ভীতি জাগানো তথ্য। এর পেছনের মূল কারণ হল ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স? আচ্ছা, এই ব্যাপারটা একটু সহজ করে যদি ব্যাখ্যা করেন। অবশ্যই, আমরা যখন খাবার খাই, বিশেষ করে কার্বোহাইড্রেট, তখন সেটা ভেঙে রক্তে গ্লুকোজ বা শর্করা হিসাবে মেশে। এই শর্করাকে শক্তি হিসেবে ব্যবহার করার জন্য আমাদের কোষের দরজা খুলে দেওয়ার কাজটা করে ইনসুলিন নামের একটা হরমোন। আচ্ছা। এখন যখন খুব দ্রুত খাওয়া হয়, তখন রক্তের শর্করার পরিমাণটা বলা যায় একটা সুনামির মতো হঠাৎ করে অনেক বেড়ে যায়। মানে শরীর একটা আকস্মিক ধাক্কার সম্মুখীন হয়। ঠিক তাই। এই শর্করার সুনামি সামাল দিতে শরীরকে অগ্ন্যাশয় থেকে প্রচুর পরিমাণে ইনসুলিন ছাড়তে হয়। অনেক বেশি পরিমাণে। হ্যাঁ, আর যদি বছরের পর বছর ধরে প্রতিদিন এমনটা হতে থাকে, তাহলে আমাদের শরীরের কোষগুলো ধীরে ধীরে ইনসুলিনের প্রতি সাড়া দেওয়া কমিয়ে দেয়। সাড়া দেওয়া কমিয়ে দেয়। ভাবুন, একটা দরজায় যদি সারাদিন ধরে কেউ ধাক্কা দিতে থাকে, একটা সময় পর তো দরজাটা জ্যাম হয়ে যায়। আচ্ছা, বুঝতে পেরেছি। কোষের ক্ষেত্রেও তাই হয়। ইনসুলিন থাকার পরেও কোষগুলো আর শর্করা গ্রহণ করতে পারে না। এই অবস্থাই হলো ইনসুলিন রেজিস্ট্যান্স, যা টাইপ 2 ডায়াবেটিসের প্রধান কারণ। তার মানে একজন শিক্ষার্থী যদি বছরের পর বছর ধরে টিফিনে 5 মিনিটে লাঞ্চ শেষ করে, সে নিজের অজান্তেই ডায়াবেটিসের মতো একটা বড় রোগের ঝুঁকি তৈরি করছে। এটা তো বেশ ভয়ের কথা। আর ডায়াবেটিসের কথা এলেই তো হৃদরোগের প্রসঙ্গও চলে আসে। সোর্সটি কি এগুলোর মধ্যে কোনো সংযোগ দেখিয়েছে? অবশ্যই, ডায়াবেটিস আর হৃদরোগকে তো প্রায়শই অসুখী দম্পতি বলা হয়। তাই নাকি? হ্যাঁ, দ্রুত খাওয়ার ফলে রক্তের শর্করা আর ইনসুলিনের যে আকস্মিক বৃদ্ধি ঘটে, তা আমাদের রক্তনালীর ভেতরের দেয়ালে প্রদাহ সৃষ্টি করে। সেগুলোকে ধীরে ধীরে শক্ত করে তোলে। এর ফলে তো রক্তচাপ বাড়ে। একদম, রক্তচাপ বাড়ে আর হৃৎপিণ্ডের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। সময়ের সাথে সাথে এই ছোট অভ্যাসটি হৃদরোগের মতো বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। তার মানে স্বাস্থ্যকর জীবনযাত্রা মানে শুধু কি খাচ্ছি তা নয়, বরং কিভাবে খাচ্ছি সেটাও সমান গুরুত্বপূর্ণ। ঠিক তাই। এর কথাও বলছে, যেটা হয়তো আমরা অনেকেই অনুভব করি, কিন্তু সেভাবে গুরুত্ব দিই না। কোনটা? পঞ্চম ক্ষতি হিসেবে বলা হয়েছে খাওয়ার আনন্দটাই নষ্ট হয়ে যাওয়ার কথা। খাওয়ার পর হঠাৎ মনে হয় কখন খেয়ে ফেললাম। হ্যাঁ, এটা খুব হয়। খাবারটা খেলাম, কিন্তু তার স্বাদ, গন্ধ, এমনকি কি খেলাম সেটাও ঠিকমতো মনে করতে পারছি না। এটা এক ধরনের অনুভূতিহীন খাওয়া। যাকে বলে যান্ত্রিক খাওয়া। আর এখানেই ধীরে খাওয়ার মানসিক উপকারিতাটা চলে আসে। কি রকম? যখন সময় নিয়ে প্রতিটি লোকমার স্বাদ আর গন্ধ উপভোগ করে খাওয়া হয়, তখন তা শুধু একটা শারীরিক চাহিদা মেটায় না, বরং মনের জন্য একটা আনন্দের উৎস হয়ে ওঠে। এটাকে তো মাইন্ডফুল ইটিং বলে, তাই না? একদম, মনোযোগী খাওয়া। এই অভ্যাসটা আমাদের শরীর আর মনের মধ্যে একটা সুস্থ সংযোগ তৈরি করে। এই যে এত দৌড়ঝাঁপের জীবন, তার মধ্যে খাওয়ার সময়টুকু হতে পারে কয়েক মিনিটের একটা মেডিটেশন, যা মানসিক চাপ কমাতেও সাহায্য করে। বাহ, দারুণ! তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? আমাদের শরীর সংকেত পাঠাতে সময় নেয়, হজমের জন্য সময় দরকার, আবার দীর্ঘমেয়াদী রোগ এড়াতেও গতি কমানো জরুরি। মানসিক শান্তির জন্য ধীরে খাওয়া দরকার। ঠিক। এখন মূল প্রশ্ন হল, এক বেলা খাবার খেতে ঠিক কতটা সময় নেওয়া উচিত? সোর্সটিতে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এর একটা আদর্শ উত্তর দেওয়া হয়েছে। কি সেটা? একবেলা খাবার শেষ করতে অন্তত 20 থেকে 30 মিনিট সময় নেওয়া উচিত। 20 থেকে 30 মিনিট? হ্যাঁ, এই সময়সীমাটা কিন্তু এমনি এমনি ঠিক করা হয়নি। এই সময়টা আমাদের শরীরকে হজমের জন্য প্রস্তুত হতে, প্রতিটি লোকমা ভালোভাবে চিবিয়ে খেতে আর মস্তিষ্কে পেট ভরে যাওয়ার সংকেত পৌঁছানোর জন্য যথেষ্ট সুযোগ দেয়। মানে শরীরকে তার স্বাভাবিক ছন্দে কাজ করতে সাহায্য করে। একদম। ফলে অতিরিক্ত খাওয়া এবং এর সাথে সম্পর্কিত প্রায় সব ধরনের স্বাস্থ্য ঝুঁকি এড়ানো সম্ভব হয়। কিন্তু আমি শিক্ষার্থীদের কথা ভাবছি। 20-30 মিনিট সময় বের করাটা হয়তো তাদের জন্য বেশ কঠিন মনে হতে পারে। ক্লাসের চাপ, পড়ার চাপ। সময় তো সত্যিই কম। তাই সোর্সটিতে তাদের জন্য কিছু দারুণ সহজ আর কার্যকরী কৌশলের তালিকা দেওয়া হয়েছে, যা সময় না থাকলেও অভ্যাস করা সম্ভব। হ্যাঁ, ওগুলো খুব কাজের। যেমন প্রথম কৌশলটাই হল প্রতি লোকমা খাবার 20 থেকে 30 বার চিবানো। শুনতে হয়তো অদ্ভুত আর কষ্টকর লাগছে। হ্যাঁ, প্রথমে এটা বেশ নিউ-আস্তিত্বন মনে হতে পারে, কিন্তু এর উদ্দেশ্য কিন্তু প্রতিবার গুনে গুনে চিবানো নয়। তাহলে উদ্দেশ্যটা কি? মূল লক্ষ্য হল খাবার মুখে দেওয়ার পর তুরন্ত গিলে ফেলার অভ্যাসটা বদলানো।
কয়েকদিন সচেতনভাবে চেষ্টা করলেই এটা একটা নতুন অভ্যাসে পরিণত হয় আর তাতে স্বাভাবিকভাবেই খাওয়ার গতি কমে আসে। এবং খাবার ভালোভাবে হজম হয়। আরেকটা দারুণ কৌশল হল খাওয়ার সময় মোবাইল ফোন বা টিভি কমপ্লিটলি বন্ধ রাখা। আমার নিজেরই মনে আছে সিনেমা দেখতে দেখতে কখন যে এক প্যাকেট চিপস শেষ করে ফেলেছি তার কোনো হিসাব নেই। এটা আমাদের সবার সাথেই হয়। যখন মনোযোগ অন্যদিকে থাকে তখন মস্তিষ্ক বুঝতেই পারে না আমরা কতটা খাচ্ছি। এটাকে তো মাইন্ডলেস ইটিং বলে। একদম অন্যমনস্কভাবে খাওয়া। খাওয়ার সময় শুধু খাবারের দিকে মনোযোগ দিলে তার রং, গন্ধ, স্বাদ সবকিছু আমরা ভালোভাবে উপভোগ করতে পারি। এতে মস্তিষ্ক দ্রুত সন্তুষ্টির সংকেত দেয়। এবং কম খাবারেই পেট ভরে গেছে বলে মনে হয়। ফলে অতিরিক্ত খাওয়া খুব সহজেই এড়ানো যায়। আরও দুটো খুব সাধারণ কিন্তু কার্যকরী কৌশলের কথা বলা হয়েছে। একটা হলো ছোট চামচ বা কাঁটা চামচ ব্যবহার করা। এটা খুব সূক্ষ্ম একটা মনস্তাত্ত্বিক কৌশল। তাই না? বড় চামচে আমরা একবারে বেশি খাবার তুলি, ছোট চামচে কম। ফলে স্বাভাবিকভাবেই প্রতি লোকমা নিতে বেশি সময় লাগে আর খাওয়ার গতিও ধীর হয়ে যায়। আর দ্বিতীয়টা হলো দাঁড়িয়ে বা হাঁটতে হাঁটতে না খেয়ে টেবিলে ঠিকভাবে বসে খাওয়ার অভ্যাস করা। বসে খাওয়ার বিষয়টা হজমের জন্য খুব জরুরি। যখন আমরা বসে আরাম করে খাই তখন আমাদের শরীর রেস্ট অ্যান্ড ডাইজেস্ট বা বিশ্রাম ও হজম মোডে থাকে। আর দাঁড়িয়ে খেলে দাঁড়িয়ে বা হাঁটতে হাঁটতে খেলে শরীর ফাইট অর ফ্লাইট বা যুদ্ধ বা পলায়ন মোডে থাকে, যা হজম প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। আচ্ছা, আর পানির বিষয়টা? পানির বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। একবারে অনেকটা পানি পান করলে তা হজমের রসগুলোকে পাতলা করে দেয়। এর পরিবর্তে খাওয়ার মাঝে অল্প অল্প করে পানি পান করা উচিত। এই কৌশলগুলোকে তো কঠোর নিয়ম হিসেবে দেখার দরকার নেই, তাই না? একদমই না। এগুলোকে বরং সহায়ক অভ্যাস হিসাবে ভাবা উচিত, যা ধীরে ধীরে জীবনযাত্রার অংশ হয়ে উঠতে পারে। আলোচনার শেষে এসে মূল বার্তাটা তাহলে এটাই দাঁড়াচ্ছে, প্রতিদিন খাওয়ার জন্য বিশাল কোনো সময় বের করতে হবে না। না, বিলকুল না। শুধু আগের চেয়ে 10 থেকে 15 মিনিট অতিরিক্ত সময় নিয়ে খাওয়ার অভ্যাস করতে হবে। এই ছোট্ট পরিবর্তনটাই যথেষ্ট। আর সোর্সটির উপসংহার অনুযায়ী এই ছোট্ট পরিবর্তনটি ওজন নিয়ন্ত্রণ, উন্নত হজম শক্তি এবং পড়াশোনায় মনোযোগ বৃদ্ধিতে বিশাল ইতিবাচক প্রভাব ফেলবে। এটা সময়ের অপচয় নয়, বরং নিজের স্বাস্থ্যের জন্য একটি বিনিয়োগ। পুরো আলোচনাটি যদি এক কথায় সারসংক্ষেপ করতে বলা হয় তাহলে কি বলবেন? আমি বলবো, খাওয়ার গতির মতো একটি সাধারণ দৈনন্দিন অভ্যাসের মধ্যে সচেতন পরিবর্তন আনা হলে তা শুধু শারীরিক স্বাস্থ্যকেই প্রভাবিত করে না, বরং একজন শিক্ষার্থীর একাডেমিক পারফরমেন্সকে উন্নত করতে পারে। একদম। এটি আমাদের শেখায় যে স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য সবসময় বড় কোনো পদক্ষেপের প্রয়োজন হয় না। ছোট ছোট অভ্যাসের ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় এবং ইতিবাচক সুফল বয়ে আনে।